হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের ক্লাস 12-এর সেমিস্টার 3 এডুকেশনের চ্যাপ্টার 2 নিয়ে চলে এসেছি। চ্যাপ্টার 2তে তোমাদের আছে দেখো মাধ্যমিক শিক্ষা কমিশনের বিষয়ে আলোচনা করা হয়েছে 1952 থেকে 53, অর্থাৎ মাধ্যমিক শিক্ষা কমিশন ক্লাস 5 থেকে 10 অবধি আমরা যে পড়াশোনা করি সেটাকেই মাধ্যমিক স্তরের পড়াশোনা বলা হয়। তো সেই সময় এই যে মাধ্যমিক শিক্ষা কমিশন, এই মাধ্যমিক শিক্ষা কমিশন কেন গঠন করা হয়েছিল, কারা গঠন করেছিলেন, কী উদ্দেশ্যে গঠন করেছিলেন, এটা আমাদেরকে জেনে নিতে হবে। একদম ইজি এই চ্যাপ্টারটা, একদম ইজি ওয়েতে তোমাদের আমি বুঝিয়ে দেবো যাতে সমস্ত ধরনের এমসিকিউ এখান থেকে তোমরা কভার করতে পারো। তাহলে চলো শুরু করা যাক। মাধ্যমিক শিক্ষা কমিশন প্রথমে জেনে নিতে হবে কবে এই মাধ্যমিক শিক্ষা কমিশন তৈরি করা হয়েছিল। 1952 খ্রিস্টাব্দের 23শে সেপ্টেম্বর। কবে? 1952 23শে সেপ্টেম্বর মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়রের নেতৃত্বে মাধ্যমিক শিক্ষা কমিশন তৈরি করা হয়েছিল। ঠিক আছে, এনার নাম যেহেতু মুদালিয়র, সেজন্য এই কমিশনটাকে মুদালিয়র কমিশনও বলা হয়। তাহলে কবে? 1952 23শে সেপ্টেম্বর। একদম মনে রেখে দেবে, 1952 23শে সেপ্টেম্বর মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য লক্ষণ স্বামী মুদালিয়রই কিন্তু এই কমিশন গঠন করার প্রস্তাব দিয়েছিলেন, এবং এনারই নাম অনুসারে এই কমিশনের আর একটা নাম হচ্ছে মুদালিয়র কমিশন। ঠিক আছে, তো এই কমিশনের সদস্য সংখ্যা কজন ছিল? সদস্য সংখ্যা ছিল 9 জন, এবং এই কমিশন যে রিপোর্ট প্রকাশ করেছিল সেই রিপোর্টের পৃষ্ঠা সংখ্যা ছিল 311 এবং অধ্যায় ছিল 16টি। তাহলে বোঝা গেল কবে এই কমিশন গঠন করা হয়েছে, কে গঠন করেছে এবং কজন সদস্য সংখ্যা। এটা ভালোভাবে একদম মাথার মধ্যে তোমাদের গেঁথে নিতে হবে, এটা কিন্তু আসবে তোমাদের পরীক্ষাতে। এরপরে জেনে নেব এই কমিশনটা তো এমনি এমনি তৈরি হয়নি, এই কমিশনে কয়েকজন সদস্য ছিলেন। তো এই সদস্যদের মধ্যে 2 জন ছিলেন বিদেশি আর বাকিরা ছিলেন ভারতীয় সদস্য। 2 জন ছিলেন বিদেশি, বাকিরা ছিলেন ভারতীয় সদস্য। তাহলে বাকিদের নাম পড়ে নিই, আমাদের ভারতীয় সদস্যদেরই আগে পড়ি। ঠিক আছে, ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়র ইনি তো ছিলেনই, আমরা জানতাম। ডক্টর কে.এস. শ্রীমালি, শ্রীমতী হংস মেহতা, শ্রী জে.এ. তারপর বেলা, শ্রী এস.টি. ব্যাস, শ্রী কে.জি. সাদিয়ান, শ্রী অনাথনাথ বসু। ঠিক আছে, এই কজন হলেন আমাদের ভারতীয় সদস্য। ঠিক আছে, তাহলে কে কে ছিলেন? ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ার, ডক্টর কে.এস. শ্রীমালি, শ্রীমতী হংস মেহতা, জে.এ. তারপর বেলা, শ্রী এস.টি. ব্যাস, শ্রী কে.জি. সাদিয়ান আর শ্রী অনাথনাথ বসু হয়ে গেল। এবার বিদেশিদের মধ্যে কে ছিলেন? জন ক্রিস্টি, ডক্টর কিনেথ রাস্ট উইলিয়াম। বিদেশিদের মধ্যে ছিলেন জন ক্রিস্টি, ডক্টর কিনেথ রাস্ট উইলিয়াম। 2 জন হচ্ছে এনাদের নাম খুব ভালো করে তোমাদের মনে রাখতে হবে, এই দুটো থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসে, আর বাকি সবগুলোই তোমাদের ভালো করে পড়তে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে ভারতীয় সদস্য আর এই হচ্ছে বিদেশি সদস্য। তাহলে ভালো করে কমিশন গঠনের ব্যাকগ্রাউন্ডটা তোমাদেরকে জানিয়ে দিলাম, ভালোভাবে ধারণাটা তোমরা তৈরি করে নাও। এবার হচ্ছে এই কমিশন কী বিষয় আমাদের সামনে উপস্থাপিত করেছিল সেটা জেনে নেব। আচ্ছা, এটা আমরা বই থেকেই পড়ে নিচ্ছি। সেটা হচ্ছে কমিশনের বিচার্য বিষয়। কী বিচার করেছিল এই কমিশন, মানে তো কমিশন তৈরি করেছিল, কমিশন কী বিচার করে এই মাধ্যমিক কমিশনটা তৈরি করেছে। ঠিক আছে, কোন কোন বিষয়গুলো বিচার করে? একটা হচ্ছে লক্ষ্য নির্ধারণ, মাধ্যমিক স্তরের শিক্ষার লক্ষ্য কী হবে সেটার জন্য। লক্ষ্যে পৌঁছানোর পথ, মাধ্যমিক স্তরের শিক্ষার লক্ষ্যে পৌঁছানোর জন্য কোন কোন পথ অবলম্বন করতে হবে শিক্ষার্থীদের, সেটা আলোচনা হয়েছে। শিক্ষার পুনর্গঠন সম্পর্কে আলোচনা করা হয়েছে, মানে শিক্ষা আমাদের মধ্যে চলছে সেই শিক্ষাটাকে আরও মডিফাই কী করে করা যায়। এছাড়া পাঠ্যক্রম প্রণয়ন পরামর্শ, বিদ্যালয়ের পুনর্বিন্যাস, প্রাথমিক আর মাধ্যমিক যে পড়াশোনা সেটার মধ্যেও সমন্বয় সাধন করতে বলা হয়েছিল। অর্থাৎ দেখো, মাধ্যমিক শিক্ষা কমিশনের গঠনের আগে সরকার প্রাথমিক স্তরে গান্ধীজি প্রবর্তিত কর্মকেন্দ্রিক বুনিয়াদী শিক্ষা ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত গ্রহণ করে। তাই সরকার কমিশনের কাছ থেকে এইসব সুপারিশ আহ্বান করে, যা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার মধ্যে সার্থক সমন্বয়ের সহায়ক হয়। ঠিক আছে, মানে প্রাথমিক আর মাধ্যমিক দুটো স্তরের শিক্ষার মধ্যে সমন্বয় সাধন করতে বলা হয়েছে। বিভিন্ন ধরনের বিদ্যালয়ের মধ্যে সম্পর্ক স্থাপন করতে বলা হয়েছিল। অন্যান্য বিষয় সম্পর্কে অভিমত দেওয়া হয়েছিল। তো ইজি, একবার তোমরা রিডিং করলেই বুঝে যাবে, তাই জন্য এর খাতায় আমি লিখে বোঝালাম না, এর বই থেকে পড়লেই হয়ে যাবে। এছাড়াও প্রচলিত শিক্ষা ব্যবস্থায় আমাদের কি ত্রুটি ছিল সেই সময়, সেই ত্রুটিগুলোও তুলে ধরা হয়েছে। ত্রুটিগুলো কি?
ত্রুটিগুলো হচ্ছে বাস্তব জীবনের সঙ্গে সঙ্গতিহীন শিক্ষাক্রম। সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষাদান করা হয় তার সঙ্গে সঠিক অর্থে জীবনের কোনো সংযোগ নেই, কিন্তু এমনি এমনি শিক্ষাদান করা হচ্ছিল। তো এইটা হচ্ছে একটা মেন ত্রুটি ছিল, ঠিক আছে। এছাড়াও বৈচিত্র্যহীন শিক্ষা, মানে পড়াশোনার মধ্যে কোনো এক্সাইটমেন্ট নেই, বৈচিত্র্য নেই, তাহলে কেন হবে? এই পড়াটা গতানুগতিক হয়ে যাচ্ছিল, সেই জন্য এটা একটা বিরাট ত্রুটি হিসেবে ধরা হয়। পুঁথিগত বিদ্যার উপরে গুরুত্ব, ছাত্রছাত্রীদের প্র্যাকটিক্যালি কিছু বোঝানো হচ্ছে না, প্র্যাকটিক্যালি কিছু শেখানো হচ্ছে না, শুধু পুঁথিগত বিদ্যা, বই পড়ে ওরা যে জানছে বুঝছে সেটাই হচ্ছে, এটাও একটা ত্রুটি। মাতৃভাষার প্রতি অবহেলা, বেশিরভাগ ক্ষেত্রেই ইংরেজি শিক্ষার বিষয়ে অধিক গুরুত্ব দেওয়া হতো, মাতৃভাষার প্রতি অবহেলা করা হতো, এটাও একটা ত্রুটি। যান্ত্রিক পুনরাবৃত্তি শিখন পদ্ধতি, মাধ্যমিক বিশ্ববিদ্যালয়ে যান্ত্রিক পুনরাবৃত্তি শিক্ষণে ছাত্রছাত্রীদের উৎসাহ দান করা হতো, অর্থাৎ কম্পিউটার যাতে তারা ভালো করে ব্যবহার করতে পারে সেই বিষয়ে তাদের উৎসাহিত খুব একটা করা হতো না। তো এটাও হচ্ছে একটা ত্রুটি। অত্যাধিক শিক্ষার্থীর সংখ্যা বেড়ে গিয়েছিল, শিক্ষকদের আর্থিক দুরবস্থা ছিল, তাদের টাকা পয়সা বেশি ছিল না। ত্রুটিপূর্ণ পরীক্ষা পদ্ধতি, ঠিক আছে, পরীক্ষা শুধু মুখস্থ করছে, লিখে দিচ্ছে, নাম্বার পাচ্ছে, এরকম হচ্ছে, কিন্তু জ্ঞান তো তাদের অর্জন হচ্ছে কি হচ্ছে না, এগুলো সব ত্রুটি ছিল, ঠিক আছে। কয়েকটা তোমার রিডিং বাড়িতে পড়ে নিলেও হয়ে যেত। এছাড়াও কি মাধ্যমিক শিক্ষার লক্ষ্য সম্পর্কিত সুপারিশসমূহ। আচ্ছা, এই যে মাধ্যমিক কমিশন তৈরি হলো, এটা যে তৈরি হওয়ার লক্ষ্য কী হলো? উপযুক্ত নাগরিক সৃষ্টি, যাতে শিক্ষার্থীরা পড়াশোনা করে উপযুক্ত নাগরিক হতে পারে, মানুষের মতো মানুষ হতে পারে, সেই জন্য উপযুক্ত নাগরিক সৃষ্টি। এছাড়াও জাতীয় সম্পদ বৃদ্ধি, উপযুক্তভাবে তারা যদি নাগরিক হতে পারে তাহলে কর্মসংস্থান বৃদ্ধি পাবে, তাহলে জাতীয় আয় আমাদের বৃদ্ধি পাবে। এছাড়াও গণসংস্কৃতি পুনরুজ্জীবন ঘটানো, শিক্ষা সংস্কৃতি সব দিক থেকেই আমরা এগিয়ে যাব, গণতান্ত্রিক মনোভাব গড়ে উঠবে, অর্থনৈতিক বিকাশে অবশ্যই সহায়তা হবে, সঠিকভাবে শিক্ষিত হলে রোজগারের পথ খুলে যাবে, অর্থনৈতিকভাবেও তারা স্বাবলম্বী হবে, নেতৃত্বদানের যোগ্যতা, লিডারশিপ তৈরি হবে, বয়ঃসন্ধিক্ষণের চাহিদা পূরণ হবে, অর্থাৎ বয়ঃসন্ধিকালে এখন যেগুলো দেখা যাচ্ছে বাচ্চাদের মধ্যে যে মানে বয়ঃসন্ধিকালীন যে বাচ্চারা রয়েছে তাদের মধ্যে যে মানসিক টেনশন অবসাদ থাকে, সেইগুলো থেকেও তারা বেরিয়ে আসতে পারবে। তো কী কী সুপারিশ করা হয়েছিল ভালো করে দেখো না, এই জিনিসগুলো মনে রাখলে এগুলো বানিয়ে বানিয়ে তোমরা বলে দিতে পারবে, ঠিক আছে। এটা হচ্ছে উপযুক্ত নাগরিক সৃষ্টি, জাতীয় সম্পদ বৃদ্ধি, গণসংস্কৃতি পুনরুজ্জীবন ঘটানো, গণতান্ত্রিক মনোভাব গড়ে তোলা, অর্থনৈতিক বিকাশে সহায়তা, সাংস্কৃতিক বিকাশে সহায়তা, নেতৃত্বদানের অর্জনের ক্ষমতা, ব্যাস এইগুলো, এই কয়েকটা জিনিস সুপারিশ করা হয়েছে। এছাড়াও মানবিক গুণাবলীর বিকাশ, শিক্ষার আদর্শ পরিবেশ সৃষ্টি হওয়া, নিরক্ষরতা দূরীকরণ, অর্থাৎ নিরক্ষরতা দূরীকরণ মানে সবাই পড়াশোনা শিখবে, সবাই জীবনে এগিয়ে যেতে পারবে, কেউ আর অশিক্ষিত থাকবে না, কুসংস্কার মুক্ত সমাজ গঠন হবে, এটাও ছিল একটা সুপারিশ। আচ্ছা, মাধ্যমিক শিক্ষার কাঠামো সংক্রান্ত সুপারিশ সমূহ। আচ্ছা, এটা কী ছিল? এটা মাধ্যমিক শিক্ষার লক্ষ্য সম্পর্কিত সুপারিশসমূহ, লক্ষ্য আলাদা। এবার হচ্ছে মাধ্যমিক শিক্ষার কাঠামো সংক্রান্ত সুপারিশসমূহ। কাঠামো কি বলছে? শিক্ষার সময়কাল। মুদেলিয়ার কমিশন মাধ্যমিক শিক্ষার কাঠামো সম্পর্কে সুপারিশ করতে গিয়ে সম্পূর্ণ বিদ্যালয়ের শিক্ষা সময়কালকে 12 বছর ধরেছেন, ঠিক আছে। কাঠামোটা কী কী হবে, মানে কোন কোন বয়সে কে কোন কোন ক্লাসে পড়বে সেই বিষয়ে আলোচনা করেছেন। 12 বছর করা হয়েছে ওদের শিক্ষা ব্যবস্থা। প্রাথমিক ও নিম্ন বুনিয়াদী শিক্ষাস্তর। কমিশনের মতে মানব জীবনের প্রস্তুতির জন্য মাধ্যমিক শিক্ষা স্তরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হলেও সুপরিকল্পিতভাবে শিক্ষার পূর্ববর্তী ও পরবর্তী পর্যায়ের সঙ্গে সঙ্গতি রেখে তার পুনর্গঠনে কাজ করতে হবে। তাই কমিশনের সুপারিশ হলো 4 বা 5 বছরের প্রাথমিক ও নিম্ন বুনিয়াদী স্তরের পর মাধ্যমিক শিক্ষার স্তর শুরু হবে, অর্থাৎ প্রাথমিক শিক্ষার পরে 4-5 বছর পরেই এই মাধ্যমিক শিক্ষা স্তরে শিক্ষার্থীরা যেতে পারবে। এটাই হচ্ছে কাঠামো। মাধ্যমিক শিক্ষা স্তর কীভাবে হবে? কমিশনের মতে মাধ্যমিক স্তরের শিক্ষার 2টি পর্যায়ে থাকবে। 2টি পর্যায়ে কি? নিম্ন মাধ্যমিক, উচ্চতর মাধ্যমিক। মাধ্যমিক স্তর, নিম্ন স্তর, উচ্চতর মাধ্যমিক স্তর। 3 বছরের উচ্চ বুনিয়াদী শিক্ষা স্তর বা 4 বছরের নিম্ন মাধ্যমিক শিক্ষা স্তর, 4 বছরের উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তর, ঠিক আছে। বিকল্প শিক্ষা কাঠামো। কর্তৃপক্ষ অভিভাবকের অসুবিধার কথা বিবেচনা করে কমিশন একটি বিকল্প মাধ্যমিক শিক্ষা কাঠামোর ব্যবস্থা করে। প্রচলিত ব্যবস্থা অনুযায়ী 10 বছরের বিদ্যালয়ের শিক্ষা হবে 11 বছরে। মহাবিদ্যালয়ের শিক্ষায় যে ইন্টারমিডিয়েট স্তরটি ছিল সেটিকে 2টি ভাগে ভাগ করে 1 বছর মাধ্যমিক স্তরের সঙ্গে যুক্ত হবে এবং বাকি 1 বছর স্নাতক স্তরের সঙ্গে যুক্ত করে 3 বছরের ডিগ্রি কোর্স পড়ানো হবে। তাহলে আরেকটা কি বিকল্প শিক্ষা কাঠামো ছিল? দেখো, 10 বছরের বিদ্যালয় শিক্ষা হবে 11 বছরের, এবং মহাবিদ্যালয়ের শিক্ষায় যে বছরকে ইন্টারমিডিয়েট ছিল সেটাকে 2 ভাগে ভাগ করতে হবে এবং 1 বছর মাধ্যমিক স্তরের সঙ্গে যুক্ত আর 1 বছর তোমার ডিগ্রি কোর্সের সঙ্গে যুক্ত। মাধ্যমিক শিক্ষা
দশম শ্রেণীর বিদ্যালয়গুলিকে একাদশ শ্রেণীর বিদ্যালয়ে উন্নীত করার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। এছাড়াও যে সকল শিক্ষার্থী স্কুল ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ হবে তাদেরকে 1 বছরের প্রাক বিশ্ববিদ্যালয় কোর্স বা পিইউ অধ্যয়ন করে স্নাতক স্তরে পড়ার যোগ্যতা অর্জন করতে হবে। যে সকল শিক্ষার্থী একাদশ শ্রেণীর পাঠ তথা এইচএস বা পিইউ কোর্স শেষ করবে তারাই শুধুমাত্র পেশাগত কলেজে ভর্তি হওয়ার জন্য যোগ্য হিসেবে বিবেচিত হবে। বৃত্তি বা পেশাগত শিক্ষার কলেজগুলিতে 1 বছরের প্রাক বৃত্তিমূলক কোর্স চালু করার প্রস্তাবও দেওয়া হয়। শিক্ষার্থীরা যাতে নিজেদের রুচি, প্রবণতা, সামর্থ্য অনুযায়ী শিক্ষালাভের সুযোগ পায় তার জন্য মাধ্যমিক স্তরে বহুমুখী বিদ্যালয় স্থাপনের কথা বলা হয়েছে। কমিশন প্রতিটি রাজ্যের সরকারকে গ্রামীণ বিদ্যালয় স্থাপনের পরামর্শ দেয় এবং মহাবিদ্যালয়গুলিতে কৃষিবিদ্যা, উদ্যান পালন, পশুপালন, কুটির শিল্প প্রভৃতি সৃষ্টির উপদেশ দেয়। মানে আমাদের মাধ্যমিকের পরে আমরা যে ক্লাস 11-12-এ পড়ি তার জন্য বিভিন্ন ধরনের বিদ্যালয় 11-12 স্কুল যাতে বেশি করে প্রতিষ্ঠা হয়, তারপরে যারা 12 পাস করে তারাই তো তারপরে কলেজে ভর্তি হতে পারে, সেই বিষয়ে কমিশন প্রস্তাব দিয়েছিল। এছাড়াও যদি ক্লাস 10-এর পরে কেউ 11-12 না পড়ে সেক্ষেত্রে বৃত্তিমূলক যে সমস্ত প্রফেশনাল কোর্সগুলো আছে সেগুলো যাতে চালু করা যায়, যেগুলো আমাদের লাইফেও হয় সেগুলোই এখানে বলা হয়েছে। কারিগরি বিদ্যালয় স্থাপন, কারিগরি যে প্রফেশনাল কোর্স যাতে করা যায়। কমিশনের সুপারিশে বলা হয় প্রতিটি রাজ্যে সম্পূর্ণ পৃথকভাবে অথবা বহুমুখী বিদ্যালয়ের সঙ্গে কারিগরি বিদ্যালয় যুক্ত থাকবে। কেন্দ্রীয় কারিগরি বিদ্যালয় স্থাপন হবে। শিল্পকেন্দ্রের কাছাকাছি কারিগরি বিদ্যালয় স্থাপন করার ব্যবস্থার কথা বলেছে। শিল্পকেন্দ্রের কাছাকাছি যদি কারিগরি বিদ্যালয় স্থাপন হয় তাহলে প্র্যাকটিক্যালি শিক্ষার্থীদের কাজ শিখতে খুব সুবিধা হবে, সেই জন্য বলেছে শিল্পকেন্দ্রের কাছাকাছি যদি কারিগরি বিদ্যালয় স্থাপন করা যায়। AICTE সহযোগিতা গ্রহণের ব্যবস্থা, মাধ্যমিক বিদ্যালয় বা অন্যান্য কারিগরি শিক্ষার প্রতিষ্ঠানগুলিতে প্রযুক্তি শিক্ষার পাঠ্যক্রম উন্নয়ন, নিয়ম ইত্যাদি পরামর্শ গ্রহণের জন্য AICTE অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন, এটা তোমাদের ফুল ফর্ম আসতে পারে AICTE, ঠিক আছে। সংস্থাগুলির সঙ্গে এটা হচ্ছে একটা সংস্থা যেটা হচ্ছে তোমার কারিগরি শিক্ষার সঙ্গে যোগাযোগ স্থাপন করতে সাহায্য করবে, ঠিক আছে। এর সঙ্গে যোগাযোগ রেখে শিক্ষাক্রম চালিয়ে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়। শিল্প শিক্ষার আদায়, শিল্প আর শিক্ষা যাতে মিলেমিশে যায় এবং শিক্ষার্থীরা জীবনে এগিয়ে যেতে পারে, আর্থিক উন্নতি হয়, মানে কারিগরি শিক্ষার বিন্যাসের জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছিল। অন্যান্য বিদ্যালয়ের কাঠামো সম্পর্কে, পাবলিক স্কুলের পরিবর্তন সাধন, ঠিক আছে। পাবলিক স্কুল পরিবর্তন মানে যে সমস্ত স্কুলগুলো তৈরি হয়েছে সেগুলো যাতে পরিবর্তন সাধন করা যায়। কমিশন দেশের প্রচলিত পাবলিক স্কুলগুলির প্রসঙ্গে বলেন শীঘ্র সম্ভব ওই বিদ্যালয়গুলিকে শিক্ষা কাঠামো অন্তর্ভুক্ত করতে হবে এবং ওইগুলোর জন্য সরকারি অনুমোদন ধীরে ধীরে কমিয়ে ফেলতে হবে। আবাসিক বিশ্ববিদ্যালয়, যেসব ব্যক্তি বদলিযোগ্য চাকুরি করেন তাদের সন্তানদের জন্য গ্রামাঞ্চলে আবাসিক বিশ্ববিদ্যালয় গড়ে তোলা। আবাসিক মানে ওই যে যারা হোস্টেল থাকে, হোস্টেল বিশ্ববিদ্যালয় তৈরি করতে হবে। বিশেষ বিদ্যালয়, দৈহিক ও মানসিক প্রতিবন্ধীদের জন্য এক ধরনের বিদ্যালয় তৈরি করতে হবে। সহশিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান শিক্ষার ব্যবস্থা, কমিশনের মধ্যে শিক্ষাক্ষেত্রে ছেলে মেয়ে উভয় সম্প্রদায় একই ধরনের সুযোগ লাভ করবে। তবে সহশিক্ষা বিদ্যালয় এবং কেবল মেয়েদের জন্য স্থাপিত বিদ্যালয় গার্হস্থ্য বিজ্ঞান শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে। সরকারি বালিকা বিদ্যালয়, বালিকা ও শিক্ষিকাদের প্রয়োজন মেটানোর ব্যবস্থা করতে হবে। বালিকা বিদ্যালয় স্থাপন করতে হবে, গার্হস্থ্য বিজ্ঞান বিদ্যালয় স্থাপন করতে হবে। তো এইগুলো একদম সিম্পল, তোমার বাড়িতে রিডিং করে নিতে পারো। তো এই অবধি আজকে আমি তোমাদের পড়ালাম, বাকিটা আবার অন্য দিন আসতে চলেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।